আমি পাপী মানুষ আম্মা, কিন্তু এত খারাপ না। আপনি জানতেন আপনার ছেলে কেমন, তারপর কি আমারে দোষী করা মানায়? জাগা, এখন ওইটি করে কি হইব? আপনাদের আমানত ফিরাই দিয়া গেলাম, আর কোনোদিন দেখা হইব না। আমারে দোয়া দেন না দেন, বদয়া দিয়েন না। আতিয়া খাতুন কঠিন মুখে দাঁড়িয়ে আছেন। জুবাইদা দাঁড়ালো না, সে বের হয়ে গেল বাড়ি থেকে। হুমায়রার ছোট্ট হৃদয়ে হাজারো প্রশ্নের উপদ্রব হলো। সে তার ব্যাগখানা মাটিতে ফেলেই ছুটল তার পিছে। মাঝ পথে তার বাহু চেপে ধরল। কেন করছেন আপনি এরকম? কি চান? জুবাইদা হাসলো নিঃশব্দে, অনুশোচনা মিশ্রিত স্বরে বলল, ক্ষমা চাইছি, এতেও স্বার্থ? আমারে খুব খারাপ লাগে, তাই না তোর? হুমায়রা উত্তর দিল না। জুবাইদা তার হাসি অক্ষত রেখেই বলল, আমার লগে দেখা করবি কইছিলি, করলি না তো। প্রয়োজন পড়েনি, যেটার আশঙ্কা করেছি। কাউছার তেমন কিছুই করেনি। যাক, ভালো থাইকো। আমি যাইতাছি গা, তো সাবধান করতেছি। কাউসারের মতলব ভালা না। শুনছি সে বাজারের কোনায় দোকান দিছে। এত টেহা ওই কই পাইলো? আবারও কইতাছি, কাউসার পারে না এমন কিছু নাই। বলেই হাত ছাড়িয়ে নিল জুবাইদা। হুমায়রা অবাক নয়নে তাকে দেখছে। সে কাঁচা পথ ধরে হাঁটতে লাগলো। একটা সময় মিলিয়ে গেল দৃষ্টির অগোচরে। গভীর রাত, আধার গিলে ফেলেছে রূপালী চাঁদকে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। সে ভয়ানক ডাক রাতের রহস্যপুরীতে ভয়ে মিশিয়ে দিচ্ছে। বিদ্যুৎ নেই। হারিকেনের দিক দিক আলোয় পড়ছে হুমায়রা। আগামী পরশুদিন পদার্থবিজ্ঞান পরীক্ষা। এর মাঝে ফোনটা বেজে উঠল। ফরিদের নাম ভেসে উঠেছে। ফোনটা ধরতেই ফরিদের অস্থির কণ্ঠ কানে এলো। ভাইজানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হুমায়রা। ভাইজানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হুমায়রা। ভাইজানকে কারা যেন হুট করেছে। গুলি একেবারে হার্টের পাশ থেকে চলে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ফরিদের কাপাসরের কথাগুলো যেন মস্তিষ্ক অনুধাবন করতে পারল না। স্তব্ধ হয়ে বসে রইল হুমায়রা। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তার মনে হলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে খুব বাজে একটা স্বপ্ন দেখেছে, যে স্বপ্ন থেকে খুব তাড়াতাড়ি ওঠা উচিত, নয়তো সেই স্বপ্ন হুমায়রাকে গিলে খাবে। ফলে বিমূর স্বরে শুধালো, আপনি কি আমার সাথে মজা করছেন? ফরিদ অপরাধী কণ্ঠে বলল, আবার একটাই আফসোস, আমি মজা করছি না। আমি আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, গাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। ফরিদের কণ্ঠ এখনো কাঁপছে। সে ফোন কেটে দিল। একটু বাদেই একটা মেসেজ এলো, হাসপাতালের অ্যাড্রেস দেওয়া। ইতিমধ্যে হুমায়রা দরজায় ক্রমাগত করাঘাত পড়ছে। রাশাদের উদ্বিগ্ন স্বর কানে আসছে। হুমায়রার মনে হলো পাজোরা ভারী হয়ে গেছে। কেউ যেন টন ওজনের পাথর লাগিয়ে দিয়েছে পায়ে। 10 কদমের দরজাটাও 10 কিলোমিটার মনে হলো। হুমায়রা দরজা খুলতে দেখলো রাশাদ দাঁড়িয়ে আছে, তার মুখখানা শুকনো, হাতে মোবাইল। সেখানে একজন নারী সংবাদ পাঠক বলছেন, রাজধানীর ভাড়া বাসায় ডেলিভারি ম্যানের বেশে এসে তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী ফাইজান ইকবালকে গুলি করে হত্যার প্রচেষ্টা। বিস্তারিত রিপোর্ট জানাচ্ছেন আমাদের সাংবাদিক নুরুল ইসলাম। ফরিদ মিথ্যে বলেনি। সত্যিই ফাইজানের উপর আক্রমণ করা হয়েছে। হুমায়রা শরীরের ভার নিতে পারল না, ধপ করে বসে পড়ল মাটিতে। রাশাদ দ্রুত পায়ে বোনকে ধরল। হুমায়রা জড়ানো স্বরে বলল, ভাইজান রাতেও ওনার সাথে কথা হইছে। উনি আমাকে বলল, ভালো করে পড়ো, প্রেশার নেবে না একদম, ঘুমের অবহেলা করবে না। এটুকু সময় কি থেকে কি হয়ে গেল? রাশাদ বোনের মুখের দিকে চেয়ে রইল। হুমায়রা কাঁপছে, তার চোখ জোড়া টলমল করছে। নিঃশ্বাস নিচ্ছে বড় বড় করে। ইলহা এলো একটু বাদেই। শোয়া থেকে উঠতে কষ্ট হয় এখন। খবরটা দেখে তার আত্মাও কেঁপে উঠল। হুমায়রা নিজেকে সামলাতে পারছে না। কেমন যেন পাগল পাগল লাগছে। রাশাদ বোনের এলোমেলো চুলগুলো ঠিক করে বলল, ফাইজান সাহেবের কিচ্ছু হবে না। উপরে একজন আছে, তুই শুধু তার কাছে প্রার্থনা কর। হুমায়রা এবার কান্নায় ভেঙে পড়ল। ফাইজান নামক মানুষটি তার জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে তাকে বাদে জীবন কল্পনা করতেও ভয় পায় হুমায়রা। মুখে স্বীকার না করলেও এটাই সত্য যে সে ফাইজানকে প্রচুর ভালোবাসে। মানুষটি তার জীবনে বটবৃক্ষের মতো নিজের ছায়া বেষ্টন করে রেখেছে। হুট করে সেই ছায়া ব্যতীত তার জীবনটা কল্পনাও করতে পারে না হুমায়রা। রাশাদ বোনকে আগলে ধরে রইল। হুমায়রা কাঁদছে। একটা সময় ক্লান্ত হয়ে পড়ল সে, কিন্তু অশ্রু বাদ মানছে না। 1 ঘন্টা পর গাড়ি এলো। রাশাদ এবং হুমায়রা গাড়িতে উঠল। ইলহা গেল না, কারণ আতিয়া খাতুন এখনো কিছুই জানেন না। হুমায়রা সকালে ঢাকায় পৌঁছালো। তখন পশ্চিম আকাশে কেবল আলোর রশ্মি দেখা যাচ্ছে। নরম সমীরণে শহরটিকে স্বচ্ছ দেখাচ্ছে। এই শহর কখনোই ঘুমায় না। সকালের কিরণ প্রকাশের পূর্বেই মানুষ রাজপথে নামে নিজ কাজে। ঝাড়ুদারেরা ঝাড়ু দিচ্ছে, গাড়ি চলছে টুকটাক। শ্রমিকেরা রাস্তার ধারে কাজের খোঁজে প্রতীক্ষিত। হুমায়রার শূন্য নয়ন পিছালা রাস্তায়। ফাইজান বলেছিল, তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে ঢাকায় নিয়ে আসবো, তুমি এখানে পড়াশোনা করবে। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো এখনো ফাঁকা আওয়াজ। গাড়ি থামলো 10 তলা উচ্চ এক হাসপাতালের সামনে। পাশাপাশি দুটো বিল্ডিং, সাংবাদিকের ঢল। সেখানে পুলিশের 2-3টা গাড়িও দেখা যাচ্ছে। হাসপাতালের গার্ড তাদের আটকাতে পারছে না। যতই হোক 7 সকালের, এটাই তো ব্রেকিং নিউজ।
ফরিদকে ফোন করলে সে পেছনে একটা রাস্তা দিয়ে গাড়িটি প্রবেশ করতে বলল। রিসেপশনে সাংবাদিকেরা গিজগিজ করছে। একটা সংবাদ পাবার প্রতীক্ষায় তারা গতকাল রাত থেকে এখানে বসে আছে। ফাইজানের অপারেশন হয়েছে খুব দ্রুত, কিন্তু এখনও ডাক্তার কিছু জানাচ্ছে না। প্রায় 6 ঘন্টা হয়ে চলল ঘটনার। হুমায়রাকে যখন জানানো হয়েছে তখন ফাইজানকে অলরেডি হাসপাতালে নেওয়া হয়েছিল। করিডোরে যেতেই শরীফাকে দেখতে পেল হুমায়রা। শাশুড়িকে দেখে ছুটে জড়িয়ে ধরল সে। শরীফা শক্ত হয়ে বসেছিলেন। তিনি এক ফোঁটা অশ্রুও ফেললেন না, খুব শক্ত গলায় বললেন, হুমায়রা, শক্ত থাকো মা। এটা পরীক্ষা চলছে, আমিও দিয়েছি, এখন তোমার পালা। শরীফার দিকে ফ্যালফ্যাল নয়নে তাকালো হুমায়রা। শরীফা তার অশ্রু মুছে দিল, হাত দুটো শক্ত করে ধরল। আশ্বাস দিলেন যেন ফাইজানের কিচ্ছু হবে না। এদিকে রাশাদ শুধালো। এসব হলো কি করে? সিকিউরিটি ছিল না বাসায়? ফরিদ নত মস্তকে অপরাধী স্বরে বলল। ছিল। তাহলে? ফরিদ নিজেও বুঝে উঠতে পারছে না কিভাবে এত কিছু হয়ে গেল। দেলোয়ার সাহেব যাবার পর তার সাথে ফাইজানের সামান্য কথা কাটাকাটি হয়। ফাইজান বরাবরই নিজ মর্জির মালিক, সে নিজের মর্জি ব্যতীত কোনো কাজ করে না। তাই মনোক্ষুব্ধ হয় ফরিদ। তর্ক করবে না বলেই সে বেরিয়ে আসে বাসা থেকে। যাবার সময় বলে বের হয়। আমি রাতে ফিরবো না। ফাইজানের ভাড়া বাসা। ঢাকা আসলে এই বাসায় উঠে সে ফরিদও থাকে তার সাথে। একটা কাজের লোক আছে ছোট, সে কাজ করে চলে যায় সন্ধ্যার সময়। আজ সেই ছেলেটি আর আসেনি। ঘরে রান্নাও ছিল না, তাই খাবার বাহির থেকে অর্ডার করে ফাইজান। ডেলিভারি বয় বিধায় দারোয়ানও তাকে বাধা দেয়নি। দুর্বৃত্ত সেই সুযোগটাই নিয়ে উপরে যায়। ফাইজান দরজা খুলতেই তাকে শুট করে। একটা গুলি তার বাহুতে লাগে, আরেকটা হার্টের ঠিক পাশ দিয়ে। ভাগ্য ভালো ছেলেটির নিশানা মোটেও সঠিক ছিল না, নয়তো ফাইজানকে হাসপাতাল অবধি আনা যেত না। যেহেতু বন্দুকে সাইলেন্সার ছিল না, গুলির শব্দে বিল্ডিংয়ে সবাই সজাগ হয়ে যায়। দারোয়ান ছুটে উপরে আসে, তাকে ধাক্কা দিয়ে শুটার পালায় সিঁড়ি দিয়ে। দারোয়ানি তখন ফরিদকে ফোন করে। ফরিদ যতক্ষণে আসে ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে আসে। হাসপাতালে আসার পথেই সে শরীফা এবং হুমায়রাকে ফোন করে জানায়। কিভাবে এর মধ্যে প্রেস জেনে গেছে কেউ জানে না। পুলিশ প্রেস একাকার অবস্থা হাসপাতালে। এদিকে এখনো অবধি ডাক্তার কিছুই জানাচ্ছেন না। অপারেশন তো সাকসেসফুল হয়েছে, তবে তারা এখনো কোনো আপডেট কেন জানাচ্ছেন না এটাই কেউ বুঝছে না। মিনিট 30 বাদে পোস্ট অপারেটিভ কেয়ারে অস্থিরতা দেখা গেল। একজন নার্স ছুটতে ছুটতে বের হলো ডাক্তারকে ডাকার জন্য। রাশাদ তাকে আটকাতেই জানালো পেশেন্টের অবস্থা ভালো নয়। পেশেন্টের অবস্থা ভালো নেই, প্রেসার ফল করেছে, হার্টবিট পাওয়া যাচ্ছে না। নার্সের মুখখানা শুকনো। নার্সের কথাখানা কর্ণপাত হতে স্তব্ধ হয়ে গেল হুমায়রা। অশ্রুরা থমকে গেল, হৃদয়খানা ছিঁড়ে যেতে লাগলো। শূন্যতার বিশ্রী ধূসর ভয় তাকে আস্তে আস্তে গিলতে লাগলো। সাহস জিনিসটা খুব বেমানান। তার অহেতুক কারণে ফুরিয়ে যাবার স্বভাব। যখন মনে হবে মনকে স্থির করা প্রয়োজন সবচাইতে বেশি, তখন সেই সাহস ব্যাগ পেটরা গুছিয়ে কোথাও পালিয়ে যায়। হুমায়রা পাতলা ঠোঁটজোড়া একটু ফাঁক হলো, বুক চিরে আর্তনাদ বের হলো। গলায় দলা পাকালো হাজারো কষ্ট। সাহস পালানোর ধান্দা করছে শুধু। স্মৃতি ঝাপসা তলে ভেসে উঠল ফাইজানের একটা কথা। আমি না থাকলেও তুমি আমারই থেকো, নিষ্ঠুর আকুতি, তবুও ফিরাইও না। বুকটা হু হু করে উঠল সাথে সাথে। চোখ থেকে নেমে এলো নোনা জলের স্রোত, কিন্তু হুমায়রা ভাঙল না। সে ফাইজান ইকবালের স্ত্রী, যে নির্ভীক হয়ে শত্রুর গুলি গ্রহণ করতে পারে। তার স্ত্রী হয়ে এমন ভীতি মানায় না। জন্মিলে মরতে হবে, এটা তো বিধির অকাট্য সত্য। তবে এই ভয়ের কি অর্থ? হুমায়রা মনে মনে স্রষ্টাকে স্মরণ করতে লাগলো। বারবার একটা প্রার্থনাই করলো, আল্লাহ, আমার মানুষটিকে আমার কাছে রেখে যাও, আজ নিও না। নার্স ডাক্তারকে ডাকতে ছুটল। মোটা দরজার একটুখানি ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো রাশাদ, কিন্তু বুঝতে অক্ষম হলো হচ্ছে কি। ডাক্তার ছুটে এলো। প্রায় জনশূন্য করিডোর, কেবল 4টি প্রাণ, শরীফা, রাশাদ, হুমায়রা এবং ফরিদ। ফরিদের মুখখানা রক্তশূন্য, সে কাঁদছে না, শুধু স্থির মুখশ্রীতে দাঁড়িয়ে আছে। মানুষ জীবন দেখতে প্রসন্ন বোধ করে, কিন্তু মৃত্যু না। নবজাতক জন্মের সময় তাদের মুখশ্রীতে যতটা আনন্দ পরিলক্ষিত হয়, মৃত্যুর আগমন সংবাদে ততটাই ত্রাস মুখে ঠাঁই পায়। ফরিদের মুখেও সেই ত্রাস। ছেলেটার সাথে তার তর্ক হয়নি, তবে মৌলমানিন্য ছিল। এমন কিছু একটা হতে পারে ফরিদ আশঙ্কা করেছিল। দেলোয়ার সাহেব মোটেও ভালো মানুষ নন। উপরন্তু তার প্রাণভোমরা আটকে থাকে ছেলের ভেতরে। প্রাণভোমরার ক্ষতি করলে তো ছবল খেতেই হতো। এই ভয়টা বারবার সতর্কবাণী আকারে বলেছিল, কিন্তু ফাইজান এই সতর্কবার্তা হাওয়ায় মিলিয়ে দিতেও দুদণ্ড ভাবেনি। ফরিদ বুকে হাত জোড়া বেঁধে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি করিডোরের সাদা টাইলসের দিকে। কোথা থেকে আর্তনাদের সুর ভেসে আসছে। বাইরে আকাশে তীব্র হুঙ্কার কানে আসছে। সেই হুঙ্কারে আর্তনাদগুলো সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হাসপাতাল জায়গাটি বড্ড অপছন্দ ফরিদের। শেষবার এসেছিল হাফসার মরদেহ নিতে। হাসপাতালের প্রতিটা দেয়ালে মৃত্যুর গন্ধ থাকে যেন। প্রিয়জন হারানোর বিশ্রী নীল ব্যথা এখানে অনুভূত হয়। আইসিইউর ভেতরে এবং বাইরে থাকে হৃদয় কাঁপানো ভয়। এই বুঝি ডাক্তার জানাবেন সরি। মানুষ তো কেবলই রক্ত মাংসের জীব, তার কি শক্তি? মৃত্যুর সামনে সে পরাজিত সৈনিক।
মায়া ত্যাগ করে তাকে যেতেই হবে, আর পিছনে ফেলে যাবে কিছু স্মৃতি যা আঁকড়ে ধরে বাঁচবে তার প্রিয়রা, যেমনটা বেঁচে আছে ফরিদ। এজন্যই হাসপাতালের নাম শুনলেও বিরক্ত হয় ফরিদ, অথচ আবার আজ এখানে দাঁড়িয়ে আছে। সময়ের গাড়ি চলছে, বৃষ্টি থেমে গেছে, হাসপাতালের বদ্ধ করিডোরে বোঝার উপায় নেই সেই বর্ষার ধার। হইহুল্লা থেমে গেছে, সাংবাদিকরা ফাঁক খুঁজছে, খবর বের করার চেষ্টা। এসপি সাহেব একবার ধারণা দিয়ে গেছেন, মন্ত্রণালয়ের সচিব সাহেব খোঁজ নিয়ে গেছেন, ফোনের পর ফোন আসছে, জানার জন্য উন্মুখ হয়ে আছে মন্ত্রী সাহেব বেঁচে আছেন কিনা। হুমায়রা জায়নামাজে বসে আছে, অশ্রুগুলো বাধা মানছে না, স্রষ্টার কাছে চাইছে মৃত্যুর সাথে লড়াই করা মানুষটির প্রাণ। ডাক্তার বের হলেন প্রায় 6 ঘন্টা পর, তাকে দেখেই রাশাদ ছুটে এলো, শুধালো। আমাদের রোগী। ডাক্তার মলিন মুখে বলল, গুলিগুলো রিমুভ করা হয়েছে, বাট সমস্যা হলো আর দ্বিতীয় গুলিটা হার্টের পাশ থেকে গিয়েছে, ফলে বেশ কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল সিচুয়েশন। আমরা মাঝে দুবার ওনাকে হারাতে বসেছিলাম, বাট আলহামদুলিল্লাহ অবশেষে অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে এখনও বিপদ কাটেনি, জ্ঞান ফিরলেই বলতে পারবো রিস্ক আছে কিনা। এখন শুধু পরম করুণাময়ের নিকট প্রার্থনা করুন, আমরা তো কেবল মানুষই, হায়াত মতের মালিকের হাতেই সব। শেফালি বেগম এর মাঝে উঠে এসে দাঁড়ালেন, ক্লান্ত স্বরে শুধালেন, ছেলেটাকে একটু দেখতে পাবো কি? লাইভ সাপোর্টে রেখেছি, দেখতে পাবেন আধ ঘন্টা পর। শেফালি বেগম ঘাড় কাত করে সায় দিলেন, তার চোখ শুষ্ক, পাপড়িগুলো নির্জীব, বৃদ্ধ চোখ উদাসীন, যেন কঠিন সত্যকে তিনি সর্বদাই আগলে নিয়েছেন। আধা ঘন্টা পর একজন মানুষকে দেখার অনুমতি দেওয়া হলো। শরীফা নিজের ছেলেকে দেখলেন, হুমায়রা দেখার সাহস করল না, তার ভয় হয় এই দেখা না শেষ দেখা হয়। রাশাদ বোনের কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হায়াত থাকলে সে থেকে যাবে। জানি, তবুও মন যে মানে না ভাইজান। মানুষটাকে ছাড়া এখন নিজের জীবনটা কল্পনাও করতে পারি না। উনি আমার নিশিভাতি ভাইজান। নিশিভাতিটা নিভে গেল, উনি আমার নিশিভাতি ভাইজান। নিশিভাতিটা নিভে গেলে জীবনটা যে কালচে হয়ে যাবে। রাশাদ অবাক চোখে বোনের দিকে তাকালো। বোনের কথাটা যেন বিশ্বাস হলো না, পরক্ষণে ঠোঁটের কোণে হাসি ফুটলো। বোন তার জীবনের নিশিভাতি খুঁজে পেয়েছে। রাশাদ বোনকে আগলে ধরলো, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, নিশিভাতিরা নিভে না রে, তারা আলো ছড়ায়। নিকষ কালচে আধারেও তারা তাদের উজ্জ্বলতা হারায় না। অরুণের আলোটুকু গিলে ঝুমঝুমে সন্ধ্যাটা নিজের মাধুর্য নিয়ে বিরাজ করছে ধরণীতে। সন্ধ্যা তারাটাও দেখা যাচ্ছে দূর থেকে, চাঁদ আজ ওঠেনি। নিকষ কালো মেঘহীন আকাশে কেবল তারকারাজির ক্ষীণ আলো পরিলক্ষিত হচ্ছে। হুমায়রা, শরীফা, ফরিদ, রাশাদ, পার্টির ছেলেপুলেরা বসে অধীর অপেক্ষা ফাইজানের জ্ঞান ফেরার। হুমায়রা এখনো যায় না মাঝে। ঘড়িতে যখন 7:30, তখনই একজন নার্স এলো, অমসৃণ হেসে বলল, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আমরা তাকে পোস্ট ক্যাথে ট্রান্সফার করেছি। আপনারা ইনশাল্লাহ আগামীকাল তাকে দেখতে পারবেন। হুমায়রার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণ বাদে ফরিদের সাথে ডাক্তারের কথা হলো। ফাইজান এখন ঝুঁকি মুক্ত, তবে তাকে এখনই বেডে দেওয়া যাবে না, 2 দিন আইসিইউতে থাকতে হবে। ফরিদ দ্বিমত করল না। শরীফা হুমায়রার হাতখানা ধরে বলল, আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে হুমায়রা, শুক্রিয়া আদায় করো, নামাজ পড়ো মা, তোমার ভাগ্য আমার মতো না। নীল গাউন পরে আইসিইউর কেবিনে প্রবেশ করেছে হুমায়রা। একটা স্পেশাল রুমে আলাদা করে রাখা হয়েছে ফাইজানকে, বাহিরে পুলিশের প্রহরা। এবার কোনো ভুল যেন না হয়। ডাক্তারের পারমিশন নিয়েই প্রবেশ করলো হুমায়রা। আজ একদিন পর নিজের স্বামীকে দেখার সুযোগ পেয়েছে সে। বড় বড় নেতাদের আনাগোনায় ঘরের মানুষের সুযোগ হয়নি। শরীফা একবার দেখে গিয়েছিল গতকাল। ফাইজান এখন কথা বলতে পারছে। মাকে দেখেই তার প্রথম প্রশ্ন ছিল, হুমায়রা আসেনি? এসেছে, বাহিরে বসে আছে। ওকে একটু ভেতরে আসতে বলো। ডাক্তার মানা করেছেন, বলেছেন একজনের বেশি ঢোকা যাবে না। ফাইজানের মুখখানা শক্ত হলো, পাল্টা উত্তর দিল না, শুধু মা চলে যাবার সময় বলল, কাল ওকে পাঠিও মা। 20 দিনের অধিক হবে দুজন দুজনকে দেখেনি। মনের খিদে তো কথা বলে মেটানোই যায়, কিন্তু চোখের খিদে, যন্ত্রের ভেতর দেখা আর সামনে থেকে মন ভরে দেখায় যে অনেক তফাৎ। হুমায়রা ফাইজানকে দেখলো, বুকে অনেক যন্ত্রপাতি লাগানো, পাশে একটা বড় মনিটর যেখানে অনেক সংখ্যা। এমন ঠান্ডা আটকানো রুমে এই প্রথম প্রবেশ করেছে হুমায়রা। এই যন্ত্রের নামও জানে না সে। তাকে দেখে হাতে ইশারা করলো ফাইজান। হুমায়রা এগিয়ে গেল খাটটির কাছে। ফাইজান হাত বাড়িয়ে দিল হুমায়রার দিকে। হুমায়রা ফেলফেল নয়নে তাকিয়ে আছে, কাপা হাতে সেই হাতটি ধরল। ধরা গলায় শুধালো, কেমন আছেন? ফাইজানের ঠোঁটের কোণে অমলিন হাসি, প্রতিভ স্বরে বলল, এখন ভালো। হুমায়রার মন দলা পাকানো অনেক প্রশ্ন, কিন্তু মুখ খুলতেই সব যেন বাষ্পায়িত হলো। চোখ ভিজে আসলো অজান্তেই। ফাইজান হাতখানা চেপে বলল, ফাইজান ইকবাল দুর্বল নয় বউ, তার জন্য কেতো না।
জীবন তো একটাই, বারবার আমি মরতে চাই না। হুমায়রা ফাইজানের হাতখানা শক্ত করে ধরল, যতটা শক্ত করলে ছেড়ে পালানোর সুযোগ নেই। ফাইজান হাসল। মেয়েটির শুষ্ক মুখখানা দেখে বুকে ব্যথা উঠছে, নীল অসহনীয় ব্যথা। মেয়েটি খাওয়া দাওয়া ঠিক করছে না ঠিক মতো, কিন্তু শুধালেই মিথ্যা বলবে। হয়তো সারা রাত তার কেটেছে নির্ঘুম, কিন্তু শুধালেই মিথ্যা বলবে। এর মাঝে হুমায়রা ধীরস্বরে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমি অপেক্ষা করছি। কথাটা কিছু একটা যেন ছিল। ফাইজান ভরাট স্বরে বলল, আমি চাই তুমি কেবল আমার জন্যই অপেক্ষা করো। অনেক স্বার্থপর শোনালো কি? আমিও চাই আমার সব অপেক্ষা আপনার জন্যই হোক। ফাইজানের হাসি প্রশস্ত হলো। এই হাসি যেন বিজয়ের হাসি, পরিতৃপ্তির হাসি। ফাইজানকে বেডে নেওয়া হয়েছে, অবস্থা এখন উন্নতির দিকে। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কিন্তু পার্টির লোকদের মাঝে উত্তেজনা, বিশেষ করে ছেলেপুলেদের। তাগড়া রক্তে স্ফুলিঙ্গ জ্বলছে প্রতিশোধের। তাদের ভেতর একটাই প্রশ্ন, এত বড় আক্রমণটি করলোটাকে? ফরিদ শান্ত করতে হয়রান। প্রশ্ন উঠছে পুলিশের দায়সারা ভাবের উপর। ফাইজানের সম্মুখে বসা মোট 4টে মুখ। মহানগর ছাত্র এবং যুব সংগঠনের এরা মাথা। নাদিম, আফসান, মতিউর এবং রুবেল। ফাইজানের হাতে গরম লাল চায়ের পেপার কাপ। লাল চা বরাবরই কষযুক্ত পানি মনে হয় ফাইজানের, তবু খেতে হচ্ছে। নীরবতা ভাঙল আফসান। ভাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। শত্রু তো এখন নির্ভীক হয়ে যাচ্ছে। কিছু একটা না করলে কি করে হবে? অন্ধকারে ঢিল ছুড়বি? সেই ঢিল যে তোর গায়েই পড়বে না, কি ভরসা? ফাইজান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, সাথে সাথেই মুখখানা বাঁকালো। একেবারে বিশ্রী চা, ঠান্ডা হয়ে গেছে। নাদিম উত্তেজিত হয়ে বলল, তবে কি কিছুই করব না? করবো না কেন? কিন্তু সঠিক সময় এখনো আসেনি। আমার নাকি বেইল পেয়েছে শুনলাম। কথা সত্য ফরিদ ভাই? ফরিদ খানিকটা অপ্রস্তুত হলো। খবরটা তার জানা ছিল না। আমতা আমতা করে শুকনো গলায় বলল, আমি জানি না। জানতে হবে তো ফরিদ ভাই। কেতাব চৌধুরী, দেলোয়ার, সবার উপর কড়া নজর রাখো। আর তোরা কাজ কর, এখন বসে থাকার সময় না। মিডিয়া কাজে লাগা, প্রেসার দে, পুলিশ আপনা আপনি নড়ে যাবে। নার্স এসে তখন বলল, ভিড় কমান, রুমে একজন বাদে সবাই চলে যান। ফলে সবাইকে বেরিয়ে যেতে হলো। ফাঁকাতালে নাদিম ফাইজানকে একা পেয়ে বলল, ফয়জান ভাই, তোমাকে একটা ছবি পাঠিয়েছি, দেখো পারলে। সবাই যাবার পর হুমায়রা থেকে নিজের মোবাইলটা নিল ফাইজান। ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে নাদিম। ওপেন করতে তার কপালে পড়ল প্রগাঢ় ভাঁজ। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে দেলোয়ারের সাথে ফরিদ কথা বলছে। ফাইজানের দৃষ্টি শান্ত হলো। কিছু সময় তাকিয়ে রইল সে ফোনের স্ক্রিনের দিকে। কপালের ভাঁজ মিলিয়ে গেল, মুখশ্রী শান্ত। ফোনটা রেখে দিল পাশে। তার মস্তিষ্কে কি চলছে বোঝা যাচ্ছে না ঠিক। কেমন একটা দায়সারা ভাব, যেন এটা খুব বড় কিছু নয়। হুমায়রা চেয়ারটা টেনে ফাইজানের সামনে বসেছে। তার হাতে ভাতের প্লেট, ফাইজানের বা হাতে বেল্ট, হাতে ক্যানোলা। সে নিজে হাতে খেতে পারে না, তাই 3 বেলা হুমায়রা তাকে খাইয়ে দেয়। মেয়েটা গত 2 দিন ধরে কেবিনেই থাকে ফাইজানের সাথে। আসরের দিকে শরীফা আসলে সে 1 ঘন্টার জন্য বাসায় যায়, গোসল সেরে আবারও ফিরে আসে। সারা রাত বসে চেয়ার নিয়ে বসে থেকে মুখখানা ক্লান্তিতে ভরে এসেছে, কিন্তু তাকে বিশ্রাম করতে দেখে না ফাইজান। মেয়েটার দিন যেন কাটছে তার সেবা করতে করতে। দামি হাসপাতাল, ভিআইপি কেবিন। হুমায়রা এত উতলা না হলেও খুব একটা যায় আসবে না। নার্স তার সময় মতো ঔষধ দিবে, জামা কাপড় বদলে দিবে, সবই হয়ে যাবে চোখের পলকে। কিন্তু এই সব কিছুই হুমায়রা নিজ হস্তে করে। গভীর রাতে যখন ব্যথায় ঘুম ভেঙে যায়, তখন পাশ ফিরতেই দেখবে মেয়েটা নামাজের পাটিতে বসে আছে, নয়তো তার পাশে চেয়ার নিয়ে বসে আছে, দোয়া পড়ে তাকে ফুল দিচ্ছে। সেই মুহূর্তে নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ মনে হয় ফাইজানের, কারণ তার প্রেয়সীর সকল ধ্যান জ্ঞানে কেবল তার বিচরণ। তার প্রেয়সীর কথা বেশি বলে না, তার মনের অভিব্যক্তিগুলো মনের গহীনেই চাপা রাখে সে। কাছে এলে লজ্জায় কুঁকড়ে যায় সে। তবে তার স্বচ্ছ অভিব্যক্তিগুলো এখন খুব করে টের পাচ্ছে ফাইজান। এই অনুভূতিটা মলমের মতো কাজ করছে তার। ভাত মেখে হুমায়রা ফাইজানের দিকে তাকাতেই লক্ষ্য করলো ফাইজান এর নীলিন চোখে তার দিকে তাকিয়ে আছে, ঠোঁটে ভেসে আছে পরিতৃপ্তির হাসি। অবাক স্বরে শুধালো, কি দেখছেন? তোমার চোখে আমার জন্য আকুলতা। ফাইজানের কাব্যিক ভাষায় অভ্যস্ত হুমায়রা ভাতের লোকমা এগিয়ে বলল, এখন খেয়ে নিন, সকালে ভালো করে খাননি লোকের যন্ত্রণায়। খাবার দেখেই নাক সিটকালো ফাইজান। অ্যান্টিবায়োটিক আর ওষুধের ডোজে খাবারে অরুচি চলে এসেছে যেন। খাবার গলা থেকে নামতেই চায় না, কিন্তু হুমায়রার কাছে এসব বাহানা চলে না। সে নিজে হাতে তাকে জোর করে খাওয়াবে। তবুও প্রতিদিনের রুটিন। ফাইজান মুখ বাঁকিয়ে অনীহা প্রকাশ করে বলল, খাবো না। এর চেয়ে বরং তুমি আমার সামনে বসো, আমি তোমাকে দেখি। ভালো লাগছিল তো? হুমায়রা চোখ গরম করে বলল, আমাকে দেখলে বুঝি পেট ভরবে, শরীরে শক্তি আসবে, সুস্থ হয়ে যাবেন? পেট ভরবে কিনা জানি না, কিন্তু মন তো ভরে। আর মনের সুস্থতা বড় সুস্থতা। হুমায়রা তর্ক করার অস্ত্র পেল না, ফিচেল হেসে বলল, বেশ, আপনি খেয়ে নিন, আমি আপনার সামনে 2 ঘন্টা পুতুলের মতো বসে রইব।
হুমায়রার চালাকি ধরতে সময় লাগলো না ফাইজানের। হাসিতে ফেটে পড়ল সে। চতুস্বরে বলল, আমার সাথে থাকতে থাকতে চোরের সাথে বাটবারি শিখে গেছো দেখছি। নেতাকে দিচ্ছ লোভ। নেতা সাহেব লোভে জড়ালো বুঝি? অর্থের লোভে এই ফাইজান ইকবাল জড়ায় না। এই মহৎ হৃদয়ের না জটিল উপায় কি? হুমায়রা লোকমা এগিয়ে দিলে বিনা বাক্যে ফাইজান খেয়ে নিল। রমণীর হাতে খেতেও যেন শান্তি। আমান দিন 13 বাদে বেল পেয়েছে। অনেক কষ্টে দেলোয়ার তাকে ছুটিয়েছে, কিন্তু আমানের মাঝে বিন্দুমাত্র আক্ষেপ বা অপরাধ বোধ নেই। সে হৃষ্টচিত্তে বাড়িতে এসেছে। সালমা মাত্রাতিরিক্ত যত্নের সাথে ছেলেকে বরণ করলো, যেন ছেলে যুদ্ধ জয় করে এসেছে। এক্স কাণ্ড করেছেন তিনি। 10 পদ রান্নায় খাবার টেবিল ভরে গেছে। এতে দেলোয়ার সাহেব বিরক্ত। তিনি জানেন কিসের বদলে আজ ছেলে বাড়ি ফিরেছে। বিরক্তভাবে বললেন, এত আদিক্ষেতার কি আছে তো বুঝি না। ছেলে আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেলোয়ার সাহেব হুঙ্কার করে বললেন, ছেলে তোমায় যুদ্ধের জয় হয়নি। আমার নির্বিকার। সে মাথার মুড়ো খেতে ব্যস্ত, তার ভ্রুক্ষেপ নেই কোনো কিছুতে। দেলোয়ার সাহেবের চেঁচামেচিতে খাওয়ায় ব্যাঘাত ঘটাচ্ছে বরং। নির্লিপ্ত স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।